একজন 21 বছর বয়সী ছেলে 14,000 ফুট উঁচুতে কনকনে ঠান্ডার মধ্যে একটা মেশিন গান হাতে নিয়ে এগিয়ে চলেছিল শত্রুপক্ষের দিকে। আর শত্রুপক্ষের ছোড়া একটা গুলি লেগে তার বাম হাতের 3টে আঙুল কাজ করা বন্ধ করে দিয়েছিল। কিন্তু এরপরও একটানা 72 ঘন্টা ধরে বুক চিতিয়ে লড়াই করে নিজের শেষ রক্তবিন্দুটুকু দিয়ে শত্রুপক্ষের প্রায় 300 জন সোলজারকে খতম করে অবশেষে মৃত্যুর কোলে লুটিয়ে পড়েছিল একজন 21 বছর বয়সী ভারতীয় বীর যোদ্ধা। নমস্কার, আমি শান্তনু, আর আজ আমি বলতে চলেছি ভারত মাতার এমন এক বীর যোদ্ধার সম্পর্কে যার যুদ্ধ কৌশল দেখে চাইনিজ সোলজাররাও এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল আর ভেবেছিল ভারতবর্ষের পুরো একটা ব্যাটালিয়ন মিলে হয়তো তাদের উপর গুলি বর্ষণ করছে। কিন্তু আদতে সেদিন ভারতবর্ষের হয়ে একা হাতে লড়াই করেছিল একজন 21 বছর বয়সী ভারতীয় বীর যোদ্ধা। আর সেই বীর যোদ্ধার নাম রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াত, যার আতঙ্ক এতটাই যে আজও চাইনিজ সোলজাররা তার নাম শুনলে এক মুহূর্তের জন্য থমকে যায়। কিন্তু কে এই যশবন্ত সিং রাওয়াত, আর কেনই বা তাকে লড়াই করতে হলো 300 জনেরও বেশি চাইনিজ সোলজারের সাথে? তো চলুন আজকের ভিডিওতে আমরা ভারত মাতার সেই বীর সন্তানকেই আর একটু ভালোভাবে চিনে নিই। ভারতবর্ষের ইতিহাসে এমন অনেক বীর যোদ্ধা রয়েছেন যারা নিজের জীবন উৎসর্গ করেছেন এই মাতৃভূমির জন্য। কিন্তু কিছু যোদ্ধা এমনও আছেন যাদের আত্মত্যাগ এতটাই মহান যে তাদের মৃত্যুর পর আজও সেনাবাহিনীতে সক্রিয় বলে ধরা হয়। আর সেই রকমই একজন বীর যোদ্ধা হলেন রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াত। তার জন্ম 1941 সালের 19 আগস্ট অবিভক্ত ভারতবর্ষের উত্তরাখণ্ড রাজ্যের পৌড়ি গড়ওয়াল জেলায়। ছোটবেলা থেকেই পাহাড়ি অঞ্চলে বড় হয়ে ওঠা যশবন্ত সিং রাওয়াত বরাবরই চঞ্চল প্রকৃতির ছিলেন। তাই গ্রামের স্কুলের পড়ার পাশাপাশি সে পাহাড়ের নানা জায়গায় ঘুরে বেড়াতেন। কিন্তু তার বাবা কিংবা ঠাকুরদা একবার স্বাধীনতা সংগ্রামীদের গল্প শুরু করলেই সেই চঞ্চল ছেলেটা শান্ত বাচ্চার মতো বসে সেই বীরত্বের গল্পগুলো শুনতেন এবং তাদের সম্পর্কে আরো জানতে চাইতেন। আর তাদের সেই বীরত্বের কথা শুনতে শুনতে তার মনেও ইচ্ছে জাগে ভারতীয় আর্মিতে যোগদান করে দেশ সেবা করার। আর সেই স্বপ্নকে বুকে নিয়েই মাত্র 19 বছর বয়সে তিনি যোগদান করলেন ভারতীয় সেনাবাহিনীতে। কিন্তু উত্তরাখণ্ডের একটা ছোট্ট ছেলে কিভাবে চাইনিজ আর্মিদের জন্য কাল হয়ে দাঁড়ালো সেটা জানতে হলে ঢুকে পড়তে হবে ভিডিওর পরবর্তী অধ্যায়ে। 19 আগস্ট 1960 একটা 19 বছর বয়সী ছিপছিপে ছেলে যোগদান করলো ইন্ডিয়ান আর্মির 4th কারওয়ান রাইফেল ব্যাটালিয়নে। আর চাকরির প্রথম দিনই ছেলেটাকে প্রচণ্ড ছটপট করতে দেখে ব্রিগেডিয়ার ধরম সিং কিছুটা বিরক্তির সাথেই বলে উঠলেন, ট্রেনিংয়ের প্রথম দিনই যদি অত লাফালাফি করো তাহলে তো তাড়াতাড়ি হাঁপিয়ে পড়বে। কিন্তু এর উত্তরে সেই 19 বছর বয়সী ছেলেটা কি বলল জানো? আমি কখনো হাঁপিয়ে উঠি না ওস্তাদ, অল টাইম ফুল এনার্জি। সেদিন বোধ হয় ব্রিগেডিয়ার ধরম সিংও বুঝতে পারেননি একদিন এই ছেলেটাই একটানা 72 ঘন্টা ধরে না হাঁপিয়ে লড়াই করবে। শত্রুপক্ষ হাঁপিয়ে গেলেও ছেলেটা এক ছাউনি থেকে অন্য ছাউনিতে দৌড়ে বেড়াবে রক্তাক্ত পাঁজর নিয়ে। যশবন্ত সিং রাওয়াতের এই হার না মানা মনোভাব এবং অসামান্য স্কিলই দৃষ্টি আকর্ষণ করলো ব্রিগেডিয়ার ধরম সিংয়ের। এরপর প্রায় সব কিছুই ঠিকঠাক চলছিল তার জীবনে। কিন্তু হঠাৎ করেই ভারত ও চীনের মধ্যে সম্পর্ক ক্রমশ খারাপ হতে শুরু করলো আর তার আঁচ ক্রমশ ছড়াতে শুরু করলো বর্ডার এলাকায়। আর এরপরই এলো সেই দিন যে দিনটার জন্য চাইনিজ আর্মিরা আজও যশবন্ত সিং রাওয়াতের নাম শুনলে এক মুহূর্তের জন্য থমকে যায়। ঠিক কি হয়েছিল সেদিন সেটাই জেনে নেব ভিডিওর পরবর্তী অধ্যায়ে। সাল 1962 20 অক্টোবর আচমকা চাইনিজ সোলজাররা ভারতের সীমান্ত টপকে এগিয়ে আসতে থাকে তাওয়াং ভ্যালি নামক একটা অঞ্চলের দিকে। আর এরপরই তাদেরকে আটকানোর জন্য সেখানে পাঠানো হয় বেশ কিছু ভারতীয় সোলজারকে। এরপরই ভারত ও চায়নার মধ্যে ক্ষোভের আগুন ক্রমশ বাড়তে বাড়তে চরমে গিয়ে পৌঁছালে শুরু হয় সাইনো ইন্ডিয়ান ওয়ার। আর টানা 1 মাস ধরে চলা এই যুদ্ধেরই একজন অন্যতম সৈনিক ছিলেন রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াত। আসলে চাইনিজ সোলজাররা ভারতের অরুণাচল প্রদেশে অবস্থিত সেলা পাস দখল করার উদ্দেশ্য নিয়ে তাওয়াং ভ্যালি থেকে ক্রমশ এগোতে শুরু করলো। কিন্তু এরপর সেখানে ভারতীয় সোলজারদের অস্তিত্ব টের পেতেই চাইনিজ সোলজাররা এবার তাদের কাছে থাকা উন্নত মানের MMG মেশিন গান দিয়ে শুরু করলো এলো পাথাড়ি গুলি বর্ষণ।
আর তাতে প্রাণ হারালো বহু ভারতীয় সৈনিক। শেষমেশ কোনো উপায় না পেয়ে এবার ভারতীয় সৈনিকরা পিছু হাঁটতে শুরু করলো। আর তাদেরকেই তাড়া করতে করতে এবার চাইনিজ সোলজাররাও এসে পৌঁছালো নৌরালাঙ্গে। আর এই নৌরালাঙ্গেই পোস্টিং হয়েছিল রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াত সহ 4th গাড়োয়ান রাইফেলের বাকি সদস্যদের। আর তাদের প্রধান কাজ ছিল তাওয়াং ভ্যালিতে যে সৈনিকরা লড়াই করতে গিয়েছে তাদের ব্যাক আপ ফায়ারিং দেওয়া। আর সেই মতোই চাইনিজ সোলজাররা নৌরালাঙ্গে এসে পৌঁছাতেই ভারতীয় শিবির থেকে শুরু হলো গুলি বর্ষণ। কিন্তু চাইনিজ সেনাদের কাছে থাকা উন্নত মানের MMG মেশিন গানের সাথে কোনো মতেই পেরে উঠছিল না ভারতীয় সোলজাররা। তাই আবারও ভারতীয় শিবিরেই আহত ও নিহত সৈনিকদের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছিল। আর এরপরই যশবন্ত সিং বুঝতে পারলেন যেভাবেই হোক ওই বন্দুকধারীকে পরাস্ত করতে হবে, নয়তো চাইনিজ সোলজাররা এগোতে এগোতে ভারতীয় শিবিরও দখল করে নেবে। তাই বীর গোপাল সিং হোসেন এবং বীর তিলক সিং নেগিকে সঙ্গে নিয়ে বীর যশবন্ত সিং রাওয়াত রওনা দিলেন ওই মেশিন গানকে নাস্তানাবুদ করতে। যশবন্ত সিং রাওয়াত এবং তিলক সিং নেগি হাতে গ্রেনেড নিয়ে এগিয়ে যেতে থাকলো চাইনিজ বাংকারের দিকে। আর তাদেরকে ব্যাকআপ ফায়ারিং দিতে লাগলো বীর গোপাল সিং নেগি। আর এরপর 8 জন চাইনিজ সৈনিককে খতম করে ওই মেশিন গানের দখল নিলেন যশবন্ত সিংরা। কিন্তু চাইনিজ বাংকার থেকে ওই ভারী মেশিন গান নিয়ে ভারতীয় শিবিরে ফেরার পথেই চাইনিজদের এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারালো তিলক সিং নেগি। আর তাদেরকে ব্যাকআপ ফায়ারিং দিতে গিয়ে চাইনিজদের ছোড়া একটা গ্রেনেডে মৃত্যু হলো বীর গোপাল সিং হোসেনের। যশবন্ত সিং এরও পাঁজরে গুলি লাগলো, কিন্তু তা সত্ত্বেও শুধুমাত্র মনের জোরে ওই ভারী মেশিন গান সমেত লড়তে লড়তে ভারতীয় শিবিরে ফিরলেন যশবন্ত সিং রাওয়াত। কিন্তু এরপর কি হলো আর কেনই পাঁজরে গুলি লাগার পরও আহত যশবন্ত সিং রাওয়াতকে লড়াই করতে হলো 300 জনেরও বেশি চাইনিজ সোলজারের সাথে? তো চলুন ভিডিও সব থেকে ভয়ঙ্কর অধ্যায়ে জেনে নেব সেই গল্পটাই। পাঁজরে গুলি লাগার পর আহত যশবন্ত সিং রাওয়াত কোনোভাবে ভারতীয় শিবিরে পৌঁছালে ও ট্রিটমেন্ট শুরু করে দেয় ইন্ডিয়ান আর্মির মেডিকেল টিম। কিন্তু তখনও 80,000 চাইনিজ সোলজার ক্রমাগত আক্রমণ ছাড়িয়ে যাচ্ছিল মাত্র 22,000 ভারতীয় সৈন্যদের উপর। তাই একের পর এক ভারতীয় সৈনিকদের মৃত্যুর খবর পেতেই সেলাপাসে থাকা আর্মি অফিসাররা নৌরালাঙ্গে খবর পাঠান। 15 নভেম্বর রাতটা কোনোভাবে সেখানে কাটিয়ে তারা যেন সেলাপাসের দিকেই পিছিয়ে আসে। বাকি সৈনিকরাও উপরতলার এই অর্ডার মোতাবেক ফিরে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। কিন্তু সেখানে বেঁকে বসেন 21 বছর বয়সী আহত রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াত। তাকে বহুবার বোঝানোর পরও সে কোনোভাবেই সেই জায়গা ছেড়ে এক পা নড়তেও রাজি ছিল না। তাই কোনো উপায় না পেয়ে জেদি যশবন্ত সিং রাওয়াতকে সেখানে ফেলে রেখেই সেলাপাসের উদ্দেশ্যে রওনা দিলেন বাকি সোলজাররা। তবে ফেরার আগে বাংকারে থাকা সবকটা বন্দুকই ছেড়ে গিয়েছিলেন যশবন্ত সিং এর লড়াই করার জন্য। আর এরপরই আসে সেই দিন যে দিনটার জন্য আজও চাইনিজ সোলজাররা যশবন্ত সিং রাওয়াতের নাম শুনলে এক মুহূর্তের জন্য থমকে যায়। 17 নভেম্বর 1962 ঘড়ির কাঁটায় তখন ভোর 5টা। চাইনিজ আর্মিদের কাছে খবর ছিল ভারতীয় সোলজাররা পিছু হটতে শুরু করেছে। তাই আর দেরি না করে তারা সেলাপাসের দিকে এগোতে শুরু করলো। কিন্তু হঠাৎই ভারতীয় শিবির থেকে শুরু হলো এলোপাথাড়ি গুলিবর্ষণ। আর তাতে প্রাণ গেল কয়েকজন চাইনিজ সোলজারের। আর এরপরই ঘাবড়ে গেল চাইনিজরা। তাহলে কি ভারতীয় শিবির ঠাসা রয়েছে সৈনিকে? আজ্ঞে না, শুধুমাত্র একজন আহত রাইফেলম্যানই চিতাবাঘের মতো দৌড়ে বেড়াচ্ছিলেন এক শিবির থেকে অন্য শিবিরে। আর তার সাথ দিয়েছিল সেলা ও নুরা নামক 2 স্থানীয় মহিলা। আর এরপর 3 জন ভারতীয় মিলে টানা 48 ঘন্টা ধরে লড়াই করে 180 জন চাইনিজ সোলজারকে খরচের খাতায় পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু 48 ঘন্টা পর যশবন্ত সিং রাওয়াতকে খাবার দিতে যাওয়ার সময় চাইনিজ সোলজারদের হাতে ধরা পড়ে গিয়েছিল সেলা ও নুরা। আর চাইনিজদের টর্চার সহ্য না করতে পেরে তারা বলে ফেলেছিল ভারতীয় শিবিরে কোনো সেনাবাহিনী নেই।
শুধুমাত্র একজন আহত রাইফেলম্যানই সমস্ত বাংকার থেকে গুলি ছুড়ছে। আর তাদের এই স্বীকারোক্তি শুনেই হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল চাইনিজ কমান্ডারের। আর এরপরই জাসবন্ত সিংকে মারার প্ল্যান করতে বসলেন চাইনিজ কমান্ডার এবং চতুর্দিক থেকে ঘিরে ফেলা হলো আহত জাসবন্ত সিং রাওয়াতকে। তার পাঁজরের এক পাশে গুলি লাগলো, গ্রেনেডের হামলায় ক্ষতবিক্ষত হয়ে গেল পা। কিন্তু তা সত্ত্বেও জীবনের শেষ দিন প্রায় 100 জনেরও বেশি চাইনিজ সোলজারকে ছিন্ন ভিন্ন করে অবশেষে মৃত্যু আসন্ন বুঝতে পেরে নিজেকেই গুলি করে মেরেছিলেন রাইফেলম্যান জাসবন্ত সিং রাওয়াত। কিন্তু এরপর কি হলো আর কিভাবে বা জাসবন্ত সিং রাওয়াতের এই বুক চিতিয়ে করা লড়াইকে সম্মান জানানো হলো সেটাই জেনে নেব ভিডিও শেষ অধ্যায়ে। জাসবন্ত সিং রাওয়াত নিজেকে গুলি করে শেষ করার ঠিক কিছুক্ষণ পরই ভারতীয় শিবিরে এসে পৌঁছালো চাইনিজ সেনাবাহিনী। আর সেখানে এসেই চাইনিজ কমান্ডার দেখে জাসবন্ত সিং রাওয়াত মৃত অবস্থায় পড়ে রয়েছে। শোনা যায় এরপরই নাকি চাইনিজ কমান্ডার তাদের 300 জন সৈন্যকে হারানোর ক্ষোভে সেই মৃত অবস্থায় পড়ে থাকা জাসবন্ত সিং রাওয়াতের মাথাটা কেটে নিয়ে গিয়েছিল। আর এরপর টানা 1 মাস ধরে চলা সাইনো ইন্ডিয়ান যুদ্ধের শেষে অর্থাৎ 1962 সালের 21শে নভেম্বর তারিখে শহীদ বীর জাসবন্ত সিং রাওয়াতের ওই কাটা মাথাটা ভারতীয় সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। আর এর সাথে চাইনিজরা দাবি করে এটা নাকি জাসবন্ত সিং রাওয়াতের বীরত্বকে সম্মান জানিয়ে করেছিল তারা। কিন্তু ভারতীয়দের দাবি জাসবন্ত সিং রাওয়াতের সেই কাটা মাথাটার আতঙ্কে চাইনিজ সেনাবাহিনী নাকি 2 চোখের পাতা এক করতে পারছিল না। আর ঠিক সেই জন্যই ভারতীয় বীর যোদ্ধার সেই কাটা মাথাটাকে তুলে দেওয়া হয় ভারতীয় সেনাবাহিনীর হাতে। আর এরপর বীর জাসবন্ত সিং রাওয়াতকে ভারত সরকারের তরফ থেকেও মহাবীর চক্র সম্মানে ভূষিত করা হয় এবং পাহাড়ের যে জায়গাটায় তিনি মারা গিয়েছিলেন সেই জায়গাটাকেও জাসবন্তগড় নামে নামাঙ্কিত করা হয় এবং তার বীরত্বকে সম্মান জানিয়ে সেখানে তার একটা স্মৃতিসৌধ স্থাপন করা হয়। আর শুনলে চমকে যাবেন, নৌরালাং এলাকার বাসিন্দারা আজও বিশ্বাস করেন তাদের মাথার উপর বট গাছের মতো পাহারা দিচ্ছেন বীর জাসবন্ত সিং রাওয়াত। আর তাই তার মৃত্যুর আজ 62 বছর পেরিয়ে গেলেও আজও বীর জাসবন্ত সিং রাওয়াতকে রিটায়ারমেন্ট দেওয়া হয়নি ইন্ডিয়ান আর্মির তরফ থেকে। কিন্তু সব থেকে দুঃখের বিষয় হলো আজ ভারতবর্ষের সাধারণ মানুষ সেই বীর যোদ্ধাদের কতটুকুই বা মনে রেখেছে। মানুষ আজ ক্রিকেটার এবং চলচ্চিত্র তারকার জন্য উল্লাসে মেতে উঠেছে, কিন্তু বর্ডারে থাকা সেই বীর যোদ্ধাদের জন্য কেউ এক ফোঁটাও চোখের জল ফেলে না, যারা নিয়মিত আমাদের সুরক্ষার জন্যই নিজেদের প্রাণ বলিদান দিয়ে চলেছেন। তো সেই সকল বীর যোদ্ধাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্যই আজকের আমার এই ভিডিওটা। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।